শ্রী রূপন্ধর আমার ঠিক ডানে আছেন, জ্যোতিষ এবং বাস্তু গবেষক। প্রেডিকশনগুলি কিন্তু সাধারণত ইউটিউব বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আমরা দিয়ে থাকি। তো আমাদের ভিউয়ার্স খুব কম হওয়ার কারণে কিংবা সাবস্ক্রাইবার খুব কম হওয়ার কারণে অনেকের দৃষ্টিতে এই প্রেডিকশনগুলো বা ফোরকাস্টগুলো পড়ে থাকেন না, যে কারণে আমাদের দেশের অনেকেই এই বিষয়গুলো জানেন না। কিন্তু ফোরকাস্ট আপনারা কি করেছিলেন? আমি ব্যক্তিগতভাবে আপনার এই চ্যানেলেই গত বছর যখন প্রোগ্রাম করি আমি বলেছিলাম, আমাকে বাংলাদেশ সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছিল আমি বলেছিলাম অনেক বাধা বিপত্তি থাকবে। আপনি যদি জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে আমাকে প্রশ্ন করেন সেখানে আমি 100% অ্যান্সার দিতে পারব। জ্যোতিষ শাস্ত্রেরও কিন্তু বিজ্ঞানের যেমন সীমাবদ্ধতা রয়েছে, জ্যোতিষ শাস্ত্রেরও কিন্তু সীমাবদ্ধতা রয়েছে। একমাত্র অসীম হচ্ছেন স্বয়ং ঈশ্বর। আপনি যে কথাটা বললেন যে আমরা সবাই তো বই পুস্তক পড়ে শিখেছি, ইউনিভার্সিটিতে শিখেছি বা গুরু ধরে শিখেছি, বিষয়টা তো এমনই। আর যেহেতু এটা গুরুমুখী বিদ্যা, আমরা ইউনিভার্সিটিতে কলেজে পড়াশোনা করলেও গুরুর কিন্তু একটা পারমিশন প্রয়োজন হয় এই শাস্ত্র প্র্যাকটিসের ক্ষেত্রে। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনি যখন স্কুল কলেজে পড়াশোনা করেছিলেন, আপনি একটা ক্লাসে আপনি হয়তো 50 জন বসেছিলেন, টিচার ছিল একজন, বই পুস্তক সবার জন্য সমান ছিল, কিন্তু ওই 50 জন ছাত্র কি কর্মজীবনে এসে একই রকম কর্ম করছেন? তারা কি একই রকম ক্যারিয়ার তৈরি করতে পারছেন? সাইদুল ইসলামের নিশ্চয়ই অনেক প্রশ্ন আছে। আমি বরং আরেকটা প্রশ্ন যাই তাহলে বকশী হাবিবুর রহমান, এই প্রশ্নের আপনি উত্তর দিতে পারেন। জ্যোতিষ বিদ্যা যারা চর্চা করেন এবং যারা জ্যোতিষী, তাদের নিজস্ব এক ধরনের যুক্তির জগৎ থাকে, আবার ইউনিভার্সাল সায়েন্টিফিক একটা রিজনিং থাকে। এই যুক্তির জগৎ আর সায়েন্টিফিক রিজনিং কি আলাদা, নাকি এর মধ্যে কোনো সংযোগ আছে? দেখুন, এর মধ্যে সংযোগ আছে। তার পূর্বে আমি একটি লাইন বলে নিই। প্রথমে হচ্ছে জ্যোতিষ। তো আমাদেরকে বুঝতে হবে জ্যোতিষ শব্দের অর্থটা কি, শাস্ত্রীয় অর্থ কি। জ্যোতিষ কিন্তু ঋগ্বেদ থেকে আসছে। সনাতন ধর্মাবলম্বীদের 4টা বেদ আছে আমরা জানি, পঞ্চম বেদ হিসাবে জ্যোতিষশাস্ত্রকে আগে ধরা হতো। তো ঋগ্বেদ থেকে কিন্তু এই জ্যোতিষশাস্ত্রের পরবর্তী উত্থান, এবং পরাশর সংহিতা, বৃহৎ সংহিতা, এই সংহিতাগুলি জ্যোতিষশাস্ত্রের অনেক বড় এবং মানে গুহ্য বই, যেই বইগুলো কিন্তু অনেকেই পড়েন না। যেমন এখানে আরেকটি কথা আমি যোগ করব যে দেখুন, অনেক নো প্রফেশন ইজ ফেক, বাট দেয়ার আর সাম ফেক পিপুল ক্যান বি ইন এভরি প্রফেশন। ইয়েস। সো এই যে আপনি যে প্রশ্নটা করলেন, এই জ্যোতিষশাস্ত্রটা কিন্তু টোটাল এনার্জি নিয়ে খেলা করে, আর এনার্জির বিষয়টা সায়েন্সেও রয়েছে। কাজেই এই দিক থেকে জ্যোতিষ এবং সায়েন্সের সাথে একটা সামঞ্জস্যতামূলক সম্পর্ক কিন্তু রয়েছে। তো এর যদি সময় থাকে তাহলে আমি ব্যাখ্যা দিতে পারি। যেমন ধরেন, জ্যোতিষশাস্ত্রে আমরা সবাই বলি বা আমরা সবাই শুনে থাকি যে ভাগ্য ভাগ্য ভাগ্য, কিন্তু দেখুন জ্যোতিষশাস্ত্রে মূলত কর্মকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছে, ভাগ্যকে নয়, কর্মকে। সেই 3টাকে একটা হচ্ছে দৃঢ়, অদৃঢ় এবং দৃঢ়, অর্থাৎ ফিক্সড কর্ম, নন ফিক্সড কর্ম এবং মিক্সড কর্ম। এবং আপনি যদি কোনো মানে কনসালটেন্ট টাইপ অ্যাস্ট্রোলজার, যারা এমন ধরনের অ্যাস্ট্রোলজারদের সাথে পরামর্শ নিতে যান, তারা দেখবেন আপনাকে সবসময় অ্যাডভাইস করবেন। কারণ জ্যোতিষশাস্ত্র শুভ এবং অশুভ সময়টাকে নির্ণয় করে তার একজন ক্লায়েন্টকে অ্যাডভাইস করে থাকেন, এই সময়গুলিতে আপনার এই ধরনের কর্মগুলো করা উচিত, এই সময়গুলোতে আপনার এই ধরনের কর্মগুলো করা উচিত নয়, বা এই ধরনের কর্ম থেকে বিরত থাকতে হবে। ক্লোজ টু সার্টিনিটি, এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। আর এই জ্যোতিষশাস্ত্র যেহেতু গুপ্ত এক ধরনের বিদ্যা, এখানে স্পিরিচুয়ালিটিরও একটা ব্যাপার থাকে, প্রচুর সাধনা করতে হয়। শুধু আমি সূত্র মুখস্থ করলাম এতে কিন্তু হবে না, এবং আমি খুব জোর গলায় বলতে পারি, এবং আমি নিজেও না, একটু আপনার মাঝখানে আমি ইন্টারাপ্ট করি। সার্টেনিটি আনসার্টেনিটি যদি আপনি বলেন, আনসার্টেনিটি বলি নাই, ক্লোজ টু সার্টেনিটি বলেন। ধরেন এখন বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, রেজা ভাই প্রতিদিন রাজনৈতিক অ্যানালাইসিস করেন, রেজা ভাই প্রতিদিন রাজনীতির দৃষ্টি রাখছেন। রেজা ভাইও কিন্তু আগামী বছর রাজনীতিতে কি হবে উনিও কিন্তু একটা অ্যানালাইসিস করে দিতে পারবেন আপনাকে, এবং একটা প্রেডিকশন টুকটাক দিতে পারবেন যে আগামী বছরটা কেমন হবে। এটার সাথে আপনার শাস্ত্রের পার্থক্য কি? আচ্ছা, তাহলে আপনি আগামী বছর সম্পর্কে এখন প্রেডিকশন দিন, আমিও দেখি কাটটা হয় না। এটা এরকম না বিষয়টা, আমরা সেই আলোচনা করবো। আমি এই টোটাল বিষয়গুলোকে কিন্তু বলা হয় সমুদ্র শাস্ত্র। অ্যাস্ট্রোলজি সমুদ্র শাস্ত্রের একটা পার্ট, পামিস্ট্রি, পাম রিড করা সমুদ্র শাস্ত্রের একটা পার্ট। আই দেখে, ব্রু দেখে অনেক প্রেডিকশন করা যায়, কপাল দেখে প্রেডিকশন করা যায়, এগুলি ফেস রিডিং এর মধ্যে পড়ে। তারপরেও কিছু কিছু ভাগ রয়েছে, নেল রিড করা যায়, থাম রিড করা যায়,
তারপরে আপনার হচ্ছে ফুট রিড করা পা যায়। দিয়েও করতে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মানুষের ক্ষেত্রে না তো এগুলো করলেন, কিন্তু দেশ এবং বিশ্ব সমাজ সেইটার জন্য আপনাদের বেসলাইন কোনটা? সেইটার জন্য আমাদের বেসলাইন হচ্ছে অ্যাস্ট্রোলজি এবং ভারতীয় বৈদিক অ্যাস্ট্রোলজি। যেহেতু বৈদিক অ্যাস্ট্রোলজির গভীরতা অনেক বেশি, যেমন ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে কিন্তু শুধুমাত্র গ্রহের উপরে নির্ভর করে ফোরকাস্ট বা প্রেডিকশন করা হয়ে থাকে, কিন্তু বৈদিক অ্যাস্ট্রোলজিতে গ্রহের সাথে নক্ষত্র রয়েছে, নক্ষত্রের সাথে চরণ রয়েছে, ডিগ্রিগত ব্যাপারগুলো দেখে তারপর বিভিন্ন আসপেক্টের ব্যাপার আছে, কনজাংশনের ব্যাপার আছে, সেইগুলোকে টোটাল ক্যালকুলেশন করে তারপর একটা প্রেডিকশন বা ফোরকাস্ট করা হয়ে থাকে। আমরা বাংলাদেশ কেমন যাবে এই আলোচনাটা দ্বিতীয় পর্বে করব, কিন্তু তার আগে আরেকটা প্রশ্ন, যে কোনো একজন আপনারা উত্তর দিতে পারেন। কোনো কোনো প্রেডিকশন দেখি 100 বছর পরে এসে মিলে যায়, যেমন নস্ট্রাডামাসের কথা বলা হচ্ছে। কোনো কোনো প্রেডিকশন দেখা যাচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যেও কিছু কিছু মিল খুঁজে পাওয়া যায়, মানুষ এগুলো মিলিয়ে নেয় এবং এই খবরগুলো মিডিয়াই দেয় নানা সময় নানা জায়গা থেকে। তো নস্ট্রাডামাস সম্পর্কে আপনার দেখুন, আমি অনেস্টলি অ্যান্ড ফ্র্যাঙ্কলি একটা কথা বলবো নস্ট্রাডামস সম্পর্কে। আজকে থেকে 1500 শতকের কথা এটা। নস্ট্রাডামাস বা আপনি বুলগেরিয়ার যিনি ছিলেন বাবা বেঙ্গা, হ্যাঁ, ওনারা গ্রেট অ্যাস্ট্রোলজার্স। তো ওনাদের কথা যদি বলেন, দেখুন নস্ট্রাডামাস যখন প্রেডিকশন প্রথমে দেয়া শুরু করলো, তৎকালীন যে রাজা ছিলেন, রাজা কিন্তু তাকে থ্রেট করেছিলেন এই প্রেডিকশনের জন্য। পরবর্তীতে সে কিন্তু তার প্রেডিকশনের ধারা চেঞ্জ করে উনি ছন্দ আকারে প্রেডিকশনগুলি করতেন। তো আমরাও বর্তমানে যারা অ্যাস্ট্রোলজার রয়েছি, আমরাও এমনভাবে প্রেডিকশনগুলি করি, এটা কিন্তু সবাই বুঝবে না। যেমন আমার প্রেডিকশনের কথাই বলি, আপনি হুট করে একটা পোস্ট দেখলে বুঝবেন না, আপনি প্রথম থেকে যদি পড়ে আসেন তখন আমার প্রত্যেকটা কথার মানে বুঝতে পারবেন, ধরতে পারবে আর কি, আমার টোনটা ধরতে সহজ হবে। কাজেই এখানে প্রত্যেকের একটা নিজস্ব কৌশল থাকে প্রেডিকশনের ক্ষেত্রে। আপনার কাছে জানতে চাই, ভারতীয় উপমহাদেশে বিশেষ করে ভারতে যে জ্যোতিষ চর্চাটা হয় আর ইউরোপে যে চর্চাটা হয় বা আমেরিকাতে বা ইস্টার্ন ইউরোপেও কিন্তু ইদানিং রাশিয়াতে অনেক বেশি অ্যাস্ট্রোলজি অনেক বেশি চর্চা হচ্ছে, এটা রিলেশনটা কোন দেখায় অথবা পার্থক্য কোথায়? রিলেশন তো অবশ্যই রয়েছে, যেটা আমি আপনার ওয়ার্ল্ডে বেসিক্যালি 3 ধরনের অ্যাস্ট্রোলজি রয়েছে। দেখুন, আমাদের সমাজে যিনি পামিস্ট তিনিও কিন্তু অ্যাস্ট্রোলজি মানে বলেন যে আমি জ্যোতিষী, আবার যিনি নিউমেরোলজি করেন তিনিও হয়তো বলছেন আমি জ্যোতিষী। এই জ্যোতিষী শব্দটা বা জ্যোতিষ শব্দটা আমার সমাজে খুব বহুল প্রচলিত হয়ে গেছে, কিন্তু এগুলির বিভিন্ন পার্ট রয়েছে, যে কারণে এর মধ্যে আবার আরেকটা বিষয় আছে তন্ত্রশাস্ত্র, সেটা আবার আলাদা আরেকটা সাবজেক্ট। তো এই বিষয়গুলো যেহেতু আমরা মানুষের কাছে ওইভাবে প্রচার করতে পারছি না বা প্রচার করতে পারি না, বা সেই সুযোগের অভাব রয়েছে আমাদের, তাই আমাদের যারা জনগণ রয়েছেন তারাও এই বিষয়গুলো সম্পর্কে সঠিক, মানে হরোস্কোপ যে পত্রিকায় ছাপা হয় সেটাও তো এক ধরনের জ্যোতিষশাস্ত্র। হ্যাঁ, আমি অ্যান্সার দিচ্ছি আপনাকে। তো প্ল্যানেটারি দিক দিয়ে কিন্তু ওয়ার্ল্ডে যেই কথাটা বলতে নিলাম, 3 ধরনের জ্যোতিষ আছে। একটা হচ্ছে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি, বৈদিক অ্যাস্ট্রোলজি, আর হচ্ছে চাইনিজ অ্যাস্ট্রোলজি। চাইনিজ অ্যাস্ট্রোলজিটা আমরা প্র্যাকটিস করি না, আমরা সাধারণত হয় ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি না হয় বৈদিক অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করে থাকি। যারা রাশান রয়েছেন তারাও কিন্তু এই দুটো অ্যাস্ট্রোলজির যে কোনো একটি প্র্যাকটিস করে থাকেন। তবে আমার ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজারদের মধ্যে যাদের সাথে আমার মোটামুটি একটু কানেকশন আছে, আমি যেটা দেখি যে তারা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি দিয়ে প্রবেশ করলেও জ্যোতিষ শিক্ষাটা যদি তারা শুরুও করে থাকে, পরবর্তীতে কিন্তু তারা বৈদিক অ্যাস্ট্রোলজিতে ঢুকে যান। এই কারণ বৈদিক অ্যাস্ট্রোলজিতে কিন্তু রেমেডি রয়েছে, বৈদিক অ্যাস্ট্রোলজির গভীরতাটা আরেকটু বেশি, যেহেতু এখানে নক্ষত্রেরও বিষয় রয়েছে। এখানে আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে নিতে চাই। দেখুন, জ্যোতিষ সম্পর্কে অনেকের ভ্রান্ত ধারণা রয়েছে। জ্যোতিষ এর শাস্ত্রীয় অর্থ হচ্ছে, জ্যোতি মিন্স হচ্ছে আলো, ইশ ধাতু থেকে আসা, ঈশ্বরকে বোঝানো হয়েছে এখানে। জ্যোতিষ হচ্ছে ঈশ্বরীয় আলো, আর জ্যোতিষী হচ্ছেন ঈশ্বরীয় আলোর দ্বারা যিনি অন্যের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করে থাকেন, তিনিই হচ্ছেন জ্যোতিষ। তো আমরা কিন্তু বর্তমানে এর ধারের কাছেও নেই। আর যেহেতু ভারতবর্ষের প্র্যাকটিসটা বেশি, তার কারণ হচ্ছে এখানে সনাতন ধর্মাবলম্বী লোকজন বেশি থাকার কারণে, আর যেহেতু জ্যোতিষটা সনাতন ধর্মের সাথে একটু কানেক্টেড, কারণ কখন কোন পূজা পার্বণ করবে সমস্ত কিছু কিন্তু এই গ্রহ নক্ষত্রে, তার অর্থ হলো তার একটা রিলিজিয়াস কনটেক্সটও আছে। আজ থেকে প্রায় 900 বছর পূর্বে
পণ্ডিত কল্যাণ বরবা তার সারাবলী নামক গ্রন্থে লিখে গিয়েছিলেন জ্ঞানম সুখম গুরুহু। আর এটা হচ্ছে বৃহস্পতি সম্পর্কে লিখেছিলেন। বৃহস্পতি গ্রহকে ভারতীয় জ্যোতিষে গুরু গ্রহ বলা হয়ে থাকে, ইংরেজিতে জুপিটার বলা হয়ে থাকে, যা আপনারা সবাই জানেন। আর শনি সম্পর্কে বলা হয়েছিল শনিহি কালনাস্য দুঃখম, অর্থাৎ শনি হচ্ছে দুঃখের কারক গ্রহ। তো বা আমরা যদি আরেকটু আগের গ্রন্থে যাই তাহলে আমরা দেখতে পারবো পরাশর সংহিতা কিংবা বৃহৎ সংহিতা। আমি প্রথমেই বলেছিলাম আজকের এই অনুষ্ঠানের শুরুতে জ্যোতিষশাস্ত্রের যে বড় দুটো গ্রন্থ, তো এই গ্রন্থগুলোকে যদি পর্যালোচনা করে নেওয়া যায়, তো এখানে আরেকটা সূত্র আমি একবারে বলে নিচ্ছি তাহলে আরও সুবিধা হবে। সেটা হচ্ছে সম্মোহ কোশ বেদ প্রজানাম, অর্থাৎ এই ধরনের কনজাংশন যখন হয় তখন প্রজাদের মধ্যে এক ধরনের প্যানিক বা আতঙ্ক তৈরি হয়ে এবং অর্থনীতিতে নতুন ধারার সৃষ্টি হয়ে থাকে। যেমন আজ থেকে 800 বছর আগে এই সেম কনজাংশন হয়েছিল, তখন মধ্যযুগীয় বর্বরতা থেকে কিন্তু মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসতে পেরেছিল। তো সার্বিকভাবে গোটা বিশ্বেই এক ধরনের পরিবর্তন হবে। বাংলাদেশে কখনো কখনো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে। আমার বাংলাদেশ সম্পর্কে আমার পার্সোনাল যে গবেষণা রয়েছে জ্যোতিষ সম্বন্ধীয়, সেখানে আমি দেখেছি আমাদের যখনই স্কাইতে কোনো মানে সোলার ইকিলিপস আসে, লুনার ইকিলিপস থেকে সোলার ইকিলিপসের সময় বাংলাদেশে এর নেগেটিভ প্রভাবটা খুব বেশি পড়ে থাকে। এটা আমি দীর্ঘদিন যাবৎ মিলিয়ে দেখে আসছিলাম যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, সেটা মৌলবাদী হতে পারে, রাজনৈতিক হতে পারে, আমলাতান্ত্রিক হতে পারে, কারোর পক্ষে কিংবা বিপক্ষে নয়। আমার ক্যালকুলেশন অনুযায়ী যেমন উনার একটু নাসার ক্যালকুলেশন অনুযায়ী, নাসার যে অ্যাস্ট্রোকার্টোগ্রাফি চার্ট রয়েছে সেই অনুযায়ী বাংলাদেশের রাশি কিন্তু অ্যাকোয়ারিয়াস মানে কুম্ভ রাশি। তো আমি সেই হিসেবে যদি ক্যালকুলেশন করি তাহলে গ্রহ নক্ষত্রের যে অবস্থা 2025-26-এর মধ্যে হয় করোনা ভাইরাস আরও নতুন কোনো স্ট্রেন নিয়ে আসতে পারে মানুষের সামনে, অথবা নতুন কোনো ভাইরাসের আবির্ভাব ঘটতে পারে। কারণ আমি 2030 সন পর্যন্ত বিশ্ব নিয়ে যে ক্যালকুলেশন করেছি সেখানে দেখেছি এই 2030-এর মধ্যে অনেক ধরনের লোকক্ষয় হবে পৃথিবীতে। সেটা নিউক্লিয়ার ওয়ারের মাধ্যমে হবে, সেটা এই রোগ শোকের মাধ্যমে হবে, এবং ধর্মযুদ্ধ হওয়ারও পসিবিলিটিস রয়েছে। 2025, 2026 এই দুটো বছর কিন্তু নিউক্লিয়ার ওয়ারের জন্য খুবই ডেঞ্জারাস একটা দুটো বছর। আমি একটু অন্য প্রসঙ্গে যাই। নতুন অর্থনৈতিক ব্যবস্থা, নতুন অর্থব্যবস্থা শুরু করে দেয়। তো সেই দৃষ্টিকোণ থেকে এখানে আরেকটি সূত্র রয়েছে। এই ধরনের কনজাংশন যখন পৃথিবীতে হয় তখন দ্বৈত তীর সম অর্থনীতির ক্যারেক্টারটা হয়ে যায়। দ্বৈত তীর বলতে আমি এখানে বোঝাতে চাচ্ছি, একটা তীর হচ্ছে গোয়িং টু আপওয়ার্ড অ্যান্ড অ্যানাদার যে অ্যারো সেটা হচ্ছে গোয়িং টু ডাউনওয়ার্ড। যদি আমি এটাকে অর্থনীতির ভাষায় বলি তাহলে বলতে হবে কে শেপ ইকোনমি। ইকোনমিক্সের ভাষায় যদি বলি তাহলে এটাকে বলবো কে শেপ ইকোনমি। আর এই কে শেপ ইকোনমির যিনি প্রবর্তক তিনি হচ্ছেন যে আমেরিকান ইকোনমিস্ট পিটার অ্যাটওয়াটার। উনি এই শব্দটার সাথে আমাদেরকে প্রথম পরিচয় করিয়ে দেন। তো কে ভিতরেও দেখবেন দুটো এরোর মতো, কিন্তু একটা উপরের দিকে একটা নিচের দিকে, মানে উত্থান পতনের না বিষয়টা তেমন নয়। এখানে যেটা হবে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত এদের সাথে উচ্চবিত্তদের বৈষম্য বেড়ে যাবে। তো এই ইকোনমিক্সের কথাটা যখন আসলো সেখানে আরেকটা জিনিস আমি অ্যাড করে দিই, আমাদেরকে এখন খাদ্যে সম্পূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ থাকতে হবে, তাহলেই ধরে নিন আমরা কোনো প্রকার কোনো সমস্যায় পড়ব না, যত ঝড়ঝাপটা যাই আসুক না কেন। তার পাশাপাশি আমাদের যখন বাজেট হবে, বাজেটে আমি অনুরোধ করব সরকারি যারা নির্দিষ্ট স্থানে রয়েছেন কর্মকর্তা বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমি অনুরোধ করতে চাই অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার, সেটা হচ্ছে যে শুধুমাত্র ম্যাক্রো ইকোনমির প্রতি যদি জোর দিয়ে বাজেট তৈরি করা হয় এটা কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, কিছুটা রিস্কি হয়ে যেতে পারে আমাদের জন্যে। আমাদের উচিত হবে মাইক্রো এবং ম্যাক্রো দুই ধরনের ইকোনমির প্রতি সমান গুরুত্ব দিয়ে বাজেট তৈরি করা। তার পাশাপাশি কৃষিখাতকে উন্নত করতেই হবে। অনেক ইসলাম ধর্মের অ্যাস্ট্রোলজারও কিন্তু রয়েছেন, এবং আমি যতদূর জানি, যদি আমার ভুল না হয়ে থাকে, সূরা আর রহমানে কিন্তু
লুলু এবং মারজান এই দুটো শব্দের উল্লেখ রয়েছে, দুটো পাথরের কথা উল্লেখ রয়েছে। তার মানে আমি যদি বাস্তু দিয়েও বলি, বাস্তু কিন্তু মেটাফিজিক্সের সাথে অনেকটা রিলেটেড। মেটাফিজিক্স অলরেডি এটা প্রমাণ করেছে যে এভরি অবজেক্ট হ্যাজ ইটস ওন ভাইব্রেশন, আর প্রত্যেকটা ভাইব্রেশনই কিন্তু প্রত্যেকের জীবনে প্রভাব ফেলে থাকে। এই যে মেডিকেল সায়েন্স, এটা কি ফুল সায়েন্স বলবেন আপনারা, নাকি প্রবাবিলিটি, মানে সায়েন্স অফ প্রবাবিলিটি? বোথ। তাহলে একজন ডক্টর 10 জন ক্যান্সার পেশেন্ট থাকলে উনি ট্রিটমেন্ট দিতে পারেন, উনি কিন্তু 10 জনকে সুস্থ করতে পারেন না। সুস্থ করার মালিক হচ্ছেন ঈশ্বর। আমরাও মানুষকে অ্যাডভাইস করতে পারি, আমরা শুভ অশুভ সময়টা বলে দিতে পারি, কিছু রেমেডি দিতে পারি। ওকে, সেই বিবেচনায় অর্থনীতির ক্ষেত্রে আমাদের দেশের আরেকটা করণীয় হবে, এটা আমি সরকারকে অনুরোধ করব, লো পেইড ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে এইগুলোর প্রতি কিন্তু একটু দৃষ্টি দিতে হবে, কারণ এই সময়টাতে লো পেইড ইন্ডাস্ট্রিটা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে। সেই সাথে সাইবার হামলা হওয়ার সম্ভাবনা আছে, কাজেই সাইবার রিলেটেড যে বিষয়গুলো রয়েছে এই দিকে অবশ্যই সরকারকে আরেকটু দৃষ্টি দিতে হবে। আর সকলের জীবন সুখে শান্তিতে কাটুক এই প্রত্যাশা ব্যক্ত করে আমি রূপন্ধর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। শ্রী রূপন্ধর, বকশী হাবিবুর রহমান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সাইদুল ইসলাম, আপনাকেও ধন্যবাদ ভালো ইনপুট দিয়ে সাহায্য করার জন্য। জিটিভিকে ধন্যবাদ।